হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চিরঞ্জিত একাডেমি। চিরঞ্জিত একাডেমিতে সকল আপার প্রাইমারি এবং প্রাইমারি টেট প্রার্থীকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ক্রিয়ার কাল নিয়ে এবং বলেছিলাম যে আজকে আমরা সমাস নিয়ে আলোচনা করব। যে সমাস সম্পর্কে সকলের মধ্যে ভীতি কাজ করে, সেই ভীতি দূর করে দেওয়ার দায়িত্ব আমার। চোখ বন্ধ করে আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা সমাস সম্পর্কে কোনো রকম ভয় তোমাদের মধ্যে থাকবে না, ঠিক আছে? একটু টেকনিক্যালি আমাদের কৌশলগত দিকগুলো বুঝে নিতে হবে, একটু মাথায় রেখে দিতে হবে যে কীভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে সমাস নির্ণয় করা হয়, এইটুকু মাথায় রেখে দিতে হবে সুন্দরভাবে। এবং সেটা আমি চেষ্টা করছি যতটা সম্ভব সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। শুধু যে এটা আপার প্রাইমারি টেট প্রার্থীদের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ তা নয়, যারা যে কেউ সমাজ সম্পর্কে ভীতিগ্রস্ত, তো সেই ভীতি সহজেই দূর হয়ে যাবে। চলো আমরা সময় নষ্ট না করে সরাসরি ক্লাসে চলে আসি। সমাজটা একটু প্রথমে বিশেষ করে দেবব্রত বা চন্দ্রশেখরের ক্ষেত্রেই বলছি, তাপসের ক্ষেত্রে বলবো না, কারণ ও সমাজ চর্চা করে এসছে বা বাংলা নিয়ে এই চর্চা করছে, মানে ওর মধ্যে সেটা হয়তো অনেকটাই এগিয়ে থাকবে, হয়তো না অবশ্যই থাকবে এগিয়ে। তোমাদের ক্ষেত্রে একটু বুঝবে, যেখানেই কনফিউশন হবে সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে, আনমিউট করবে, বলবে যে স্যার আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ, সমাজটা একটু প্রথমটা কঠিন মনে হবে। সমাসের সংজ্ঞাটা আগে একটু দিই। একবারে সংজ্ঞা মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু বোঝার বিষয়। সংক্ষেপে সুন্দর করে বলার উদ্দেশ্যে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদকে এক পদে পরিণত করার প্রক্রিয়াই সমাস। কি কি ক্রাইটেরিয়া হলো? সংক্ষেপে সুন্দর করে বলবো, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদকে এক পদে পরিণত করব, তাই হচ্ছে সমাস। সমাস সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কি? লাইন তুলে প্রশ্ন দিয়ে দিতে পারে, এটা সমাসবদ্ধ পদ, ব্যাস বাক্য নাকি সমস্ত পদ, লাইন তুলে প্রশ্ন দিতেই পারে। ঠিক আছে, ঘুরিয়ে পেঁচিয়ে এখন যেহেতু প্রশ্ন করছে, বলা হচ্ছে দুই বা তার বেশি পদ মিলিত হয়ে যে নতুন পদরা তৈরি করছে, মানে যখন দুই বা তার বেশি পদ মিলিত হচ্ছে দিয়ে এক পদে পরিণত হচ্ছে, অর্থাৎ একটা নতুন পদ তৈরি করছে, সামান্য একটু রূপের এদিক ওদিক হচ্ছে, মডিফিকেশন হয়ে একটা নতুন পদ তৈরি করছে। যেই নতুন পদরা তৈরি করছে সেটাকে বলা হচ্ছে সমাসবদ্ধ বা সমস্ত। সমস্ত শব্দটার মধ্যে কি আছে? সমগ্রতার ভাব লুকিয়ে আছে। বদ্ধ শব্দটার মধ্যে কি আছে? সমগ্রতার ভাব লুকিয়ে আছে। অর্থাৎ দুই বা তার বেশি পদ এক পদে পরিণত হবে, অর্থাৎ সমস্ত, মানে একটা সংঘবদ্ধ বিষয় প্রকাশ পাবে, এইটা মাথায় রাখবে। সমস্যমান পদ কি হবে তাহলে তারপরে? আচ্ছা, এটা আগে উদাহরণটা দিয়ে দিই। চন্দ্রের কিরণ, দুটো শব্দ আছে, চন্দ্রের সঙ্গে এর বিভক্তি যুক্ত আছে। চন্দ্রের কিরণ, দুটো পদ আছে, শব্দ বলছি বারে বারে, এটা পদ বলতে হবে। চন্দ্রের কিরণটাকে একসঙ্গে কি বলা হলো? চন্দ্র কিরণ, তাহলে এক পদে পরিণত করা হলো। এই যে নতুন পদরা তৈরি করলাম, এটাই হচ্ছে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। মানে সমাসবদ্ধ পদগুলো একসঙ্গে সংযুক্ত হলো, দিয়ে নতুন পদরা গঠন করলো, সেই নতুন পদরা। ঠিক, এবারে চলে আসছি সমস্যমান পদ। এটা হয়ে গেছে সমস্যামান, হয়ে গেছে, এটা সমস্যমান হবে। এটাকে আমি একটু চেঞ্জ করে দিই, নাহলে ভুলটা থেকে যাবে সঙ্গে সঙ্গে। সমস্যমান পদ, সমস্যমান পদগুলো মানে কি না, যে পদগুলো যুক্ত হবে। প্রথমে বললাম যে নতুন পদগুলো যুক্ত হয়ে নতুন পদ যেটা গঠন করবে সেটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আর সমস্য পদ মানে কি? সমস্যমান পদ মানে যে পদগুলো যুক্ত হবে, অর্থাৎ চন্দ্রের কিরণ যে উদাহরণটা দেওয়া হয়েছে, সেখানে চন্দ্রের একটা সমস্যমান পদ, কিরণও একটা সমস্যমান পদ। তাহলে যে সকল পদের সমন্বয়ে সমাসবদ্ধ পদ সৃষ্টি হয়, ঠিক, তাকেই বলা হয় সমস্যমান পদ। ব্যাস বাক্য কাকে বলে? দেখো, প্রথমের উদাহরণটাতে দেখো, সমাসবদ্ধ পদ কি পেলাম আমরা? চন্দ্রকিরণ। সমস্যমান পদ কি পেলাম? চন্দ্রের একটা পেলাম, কিরণ একটা পেলাম, দুটো পদ পেলাম, সমস্যমান পদ। এবারে বলা হচ্ছে ব্যাস বাক্য। কি বলা হচ্ছে না, সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করে, সমাসবদ্ধ পদ কি? চন্দ্রকিরণ। তাহলে চন্দ্রকিরণকে বিশ্লেষণ করে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায়, চন্দ্রকিরণকে বিশ্লেষণ করলে আমরা কি পাচ্ছি? চন্দ্রের কিরণ। তাহলে এটা একটা বাক্য বা বাক্যাংশ পাচ্ছি। যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় যার মাধ্যমে সমাসের অর্থ পরিস্ফুট হয়। চন্দ্রকিরণের অর্থটা কখনই পরিস্ফুট হচ্ছে? যখন আমরা বলছি চন্দ্রের কিরণ, অর্থাৎ চাঁদের আলো, তখন তার অর্থটা আমাদের কাছে প্রকাশ পাচ্ছে।
সেই যে চন্দ্রের কিরণ, এই বাক্য বা বাক্যাংশ সেটা যাই হোক না কেন, তাকে বলা হয় ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। আমি একবার প্রশ্ন ফ্রেশ করেছি, কর্মপ্রবচনীয় মানে কি? অনুসর্গকে বলা হয় কর্মপ্রবচনীয়। সেরকম যদি তোমাদের কোনো কারণে দিয়ে দেয় যে ব্যাস বাক্য কি নামে পরিচিত, দিতেই পারে, বিগ্রহ বাক্য, সমাস বাক্য, আরো দুটো দিয়ে দিল, দিয়ে অপশন দিয়ে দিল, ওই জন্য তিনটেই আমি বলে দিয়েছি। হ্যাঁ বলো বলো, কিছু বলতে চাইলে? বিগ্রহ বাক্য এটা বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো এইটা মাথায় রাখবে। তাহলে দেখো, যখন আমরা সমাসবদ্ধ পদ পাচ্ছি, মানে যেটা একসঙ্গে আবদ্ধ হয়ে বা যুক্ত হয়ে বসেছে সেই পদটা, যে যে পদগুলো একসঙ্গে আবদ্ধ হয়েছে বা যুক্ত হয়েছে, অর্থাৎ চন্দ্রের কিরণ একটা একটা সমস্যামন পদ, তাহলে এখানে দুটো সমস্যামন পদ আছে। তারপরে কি বলছি, যে বাক্য বা বাক্যাংশের দ্বারা সমাসের অর্থ পরিস্ফুট করা হয়, তাহলে এখানে বাক্যাংশ বা বাক্যটা কি আছে? চন্দ্রের কিরণ। তাহলে পুরোটা চন্দ্রের কিরণ, এই পুরোটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য। ঠিক আছে, এই ওই একই উদাহরণটাই দেওয়া আছে, চন্দ্রের কিরণ। আচ্ছা, সমাস শব্দের অর্থ কিন্তু সংক্ষেপ, আর ব্যাস শব্দের অর্থ বিস্তার। এবারে দেখো কিভাবে বিষয়টা মনে রাখবো। যখন সমাসবদ্ধ পদ হচ্ছে তখন আমরা কি বলছি? সংক্ষেপ করে দিচ্ছি, এবং সংজ্ঞাতেও দেখো লেখা আছে একেবারে শুরুতেই, সংক্ষেপে সুন্দর করে বলার উদ্দেশ্য। তাহলে সমাসের মূল যে টার্গেট, সমাস শব্দের অর্থ সংক্ষেপ করা, আর ব্যাস শব্দের অর্থ বিস্তার। ব্যাস বাক্য মানে কি? অর্থটাকে ব্যাখ্যা করার জন্য একাধিক সমস্যমান পদ আমরা ব্যবহার করে একটা বাক্য বা বাক্যাংশ তৈরি করছি, সেখান থেকে এক পদ আসছে, তাহলে বাক্য বা বাক্যাংশ মানে কি? বিস্তারিত ভাবে করা হচ্ছে, সেখান থেকে একটা আসছে। এইটা মাথায় রাখবে, সমাস শব্দের অর্থ সংক্ষেপ আর ব্যাস শব্দের অর্থ বিস্তার। আচ্ছা, সন্ধি সমাসের পার্থক্য, আচ্ছা ঠিক আছে, তাও একবার বলে দিই বিষয়টা, যদিও মানে টেটের জন্য এখান থেকে প্রশ্ন আসবে বলে মনে হয় না, কিন্তু তবুও ঘুরিয়ে দিয়ে দিতে পারে, ঘুরিয়ে ফিরিয়ে, যে সন্ধি ও সমাসের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য কি। এখন তো এই ধরনের প্রশ্নগুলো দিয়ে দেয়, দিয়ে কনফিউজ করার জন্য 4-5টা ব্যাখ্যা দিয়ে দেবে। যাই হোক, সন্ধি সমাসের মূল উদ্দেশ্য কি না? মূল উদ্দেশ্য হলে সংক্ষেপে সুন্দর করে বলা, এটা হচ্ছে এদের মধ্যে সাদৃশ্য, সংক্ষেপে সুন্দর করে বলা। এবারে পার্থক্যে চলে আসি। সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন হয়, একটু মনে করো, অযুক্ত অ সমান আ, অযুক্ত আ সমান আ, এইভাবে আমরা পড়ে এসেছি। সমাসে কি হয়? পদের সঙ্গে পদের মিলন হয়, চন্দ্রের সঙ্গে কিরণের মিলন হলো, দিয়ে চন্দ্র কিরণ হলো, আর সেখানে বিদ্যা যুক্ত আলয়, আ যুক্ত আ ইকুয়াল টু আ হলো বিদ্যালয়, বর্ণের সঙ্গে বর্ণের মিলন। সন্ধিতে প্রত্যেক পদের অর্থই অক্ষুণ্ণ থাকে, বিদ্যারও অর্থ অক্ষুণ্ণ থাকলো, আলয়েরও অর্থ অক্ষুণ্ণ থাকলো। কিন্তু সমাসে কখনো দুটো পদের অর্থ, কখনো পূর্ব পদের, কখনো পরপদের অর্থ। পূর্ব পদের মানে কি? চন্দ্রের কিরণ উদাহরণটাই যদি আমরা বলি, পূর্বপদ কোনটা? চন্দ্রের, পরপদ কোনটা? কিরণ। আবার কখনো বলা হচ্ছে তৃতীয় কোনো অর্থ, অর্থাৎ চন্দ্রেরও অর্থ প্রাধান্য পাবে না, কিরণেরও অর্থ প্রাধান্য পাবে না, তৃতীয় অর্থ প্রাধান্য পাবে। যেমন কি বলি, যেমন ধরো দশানন। দশানন মানে কাকে বলা হয়? দশানন রাবণকে বলা হয় দশানন। কিন্তু দেখো এবারে যে বলা হচ্ছে যে তৃতীয় অর্থ প্রাধান্য পাচ্ছে, কিভাবে? দশানন উদাহরণটা হাতের কাছে খাতা থাকলে এই জিনিসগুলো টুকটুক করে লিখে নেবে। দশানন মানে, দশ মানে কি? একটা সংখ্যা বোঝাচ্ছে। আনন মানে কি? চোখ। 10 আননের, 10 আনন আছে যাহার, সেই হচ্ছে দশানন। তাহলে দশানন মানে বোঝানো হচ্ছে কোনো একজন ব্যক্তিকে, কিন্তু 10 আনন এই শব্দগুলোর অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে ওই যে পদগুলো, বারে বারে শব্দ বলে দিচ্ছি, 10 যে পদটা একটা সংখ্যা, আনন মানে চোখ। কিন্তু যখনই আমরা বলছি যে ব্যাস বাক্যটা করছি, 10 আনন আছে যাহার, ব্যাস বাক্য করে দিলাম, মানে অর্থ পরিস্ফুট করছি, দিয়ে বলছি দশানন, অর্থাৎ রাবণ। রাবণ কিন্তু ব্যক্তি, 10-এর সঙ্গেও তার সম্পর্ক নেই, আননের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই অর্থগত দিক থেকে। তাহলে কি হলো? এখানে তৃতীয় অর্থ প্রাধান্য পেল। ক্লিয়ার? হ্যাঁ না? যেমন চন্দ্রের কিরণ, চন্দ্রের কিরণে কি হচ্ছে?
ওইটাই যেহেতু উদাহরণটা আগে দিয়েছি বলি। চন্দ্রের কিরণ মানে কি, চাঁদের আলোটাকে গুরুত্ব করে মানে বড় করে দেখানো হচ্ছে, অর্থাৎ কিরণটাকে বড় করে দেখানো হচ্ছে, চন্দ্র কিরণ। তাহলে চন্দ্রের কিরণ, চন্দ্রের যে সমস্যমান পদটা, ওখানে কিন্তু চন্দ্রের অর্থ প্রাধান্য পেল না, প্রাধান্যটা কি পেল, কিরণের অর্থটা, চাঁদের আলোকে বোঝানো হচ্ছে, মানে আলোটাই ওখানে মুখ্য বিষয়। সেখানে কি হলো তাহলে, পরপদের অর্থটা প্রাধান্য পেল, চন্দ্র কিরণ। বুঝতে পারলে? বুঝতে পারলে কি? হ্যাঁ কি না, হ্যাঁ কি না? হ্যাঁ। নেক্সট, সন্ধিতে বিভক্তি চিহ্ন লোপের কোনো প্রশ্ন নেই, সন্ধিতে বিভক্তি চিহ্ন লোপ পায় না, কিন্তু সমাসের অধিকাংশ ক্ষেত্রেই পূর্বপদের বিভক্তি চিহ্ন লোপ পায়। এটার সঙ্গে না একটা করে উদাহরণ যদি দিয়ে দিতাম তাহলে জিনিসটা আরো বুঝতে সুবিধা হতো। সন্ধিতে কি বলা হচ্ছে, বিভক্তি চিহ্ন লোপ পায় না, কিন্তু সমাসের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই পূর্বপদের বিভক্তি চিহ্ন লোপ পায়। চন্দ্রের কিরণই উদাহরণটা নাও, আবারই চন্দ্রের এর বিভক্তি যুক্ত আছে, লোপ পেয়ে গেছে, দিয়ে হয়ে গেছে চন্দ্র কিরণ, হয়ে গেছে। কিন্তু সন্ধির ক্ষেত্রে সেটা হয় না, বিদ্যাযুক্ত আলোয় বিদ্যালয়, আই থেকে গেছে। ক্লিয়ার? নেক্সট, সন্ধিতে পদের ক্রম অক্ষুণ্ণ থাকে। পদের ক্রম মানে কি, যে পদটা আগে আছে সেটা আগেই থাকে, যে পদটা পরে আছে সেটা পরেই থাকে। যেমন বিদ্যাযুক্ত আলো, বিদ্যালয়, বিদ্যাটা আগেই আছে, আলোয়টা পরে আছে। কোনো কোনো ক্ষেত্রে সমাসে পারস্পরিক স্থান পরিবর্তন করে পদগুলো, কিভাবে না, যেমন ধরো বলা হচ্ছে উদাহরণ কি দেবো, উদাহরণ বলো তাপস, একটা উদাহরণ বলো, হঠাৎ করে মাথায় আসছে না। নাহলে আবার বইটা খুলে দেখতে হবে। হ্যাঁ, বইটা খুলেছি। বেগুন পোড়া হতে পারে, পোড়া যে বেগুন। হ্যাঁ, একবারে ঠিক, বেগুন পোড়া, পোড়া যে বেগুন, একবারে ঠিক, পারস্পরিক স্থান পরিবর্তন করেছে। বেগুনটা ব্যাস বাক্যে পোড়াটা আগে ছিল, সেটা শেষে চলে এসছে, আর ব্যাস বাক্যে বেগুনটা পরে ছিল, বেগুনটা সমাসবদ্ধ পদে আগে চলে এসছে। একবারে ভেরি গুড মানে উদাহরণ। নেক্সট, সমাসের ক্ষেত্রে একটি পদের স্থানে অন্য পদ আসতে পারে, কিন্তু সন্ধিতে তা হয় না। যেমন উদাহরণটা লিখে নাও ঝপ করে, আমার এটা মাথায় চলে এসছে, বলে দিচ্ছি। অন্য গ্রাম, দেখো দুটো পদ আছে, একটা পদ হচ্ছে অন্য, দ্বিতীয় পদ হচ্ছে গ্রাম, কিন্তু এর সমাসবদ্ধ পদ করলে কি হবে, অন্য গ্রাম গ্রামান্তর। তাহলে অন্যর জায়গায় কি চলে এলো, গ্রামটা ঠিক থাকলো, গ্রামান্তর, অন্যের জায়গায় অন্য পদ, অন্তর পদটা চলে এলো, অন্য গ্রাম গ্রামান্তর। অন্য গ্রামটা হচ্ছে ব্যাস বাক্য, গ্রামান্তর হচ্ছে সমাসবদ্ধ পদ। ঠিক আছে, এবারে সমাসের শ্রেণী বিভাগে চলে আসি। মোট 6 প্রকার সমাস আছে বাংলাতে: দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, বহুব্রীহি আর অব্যয়ীভাব। এটা সবাই জানো। এবারে ভাগে চলে আসি। দ্বন্দ্ব সমাস খুবই সোজা সমাস, এটা নির্ণয় করাও খুব সহজ। সেটা কি, সংযোজক অব্যয় দিয়ে থাকে এবং প্রত্যেকটা সমস্যমান পদের অর্থ সেখানে প্রাধান্য পায়। দ্বন্দ্ব সমাসে মাথায় রাখবে, যখন আমরা বলেছিলাম যে সমাসে কখনো দুটোরই অর্থ প্রাধান্য পায়, প্রত্যেকটা পদের অর্থ প্রাধান্য পায়, কখনো পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়, কখনো পরপদের অর্থ প্রাধান্য পায়, আবার কখনো কি হয় কোনো পদেরই অর্থ পায় না, অন্য একটা তৃতীয় কোনো অর্থ সেখানে প্রধান হয়ে ওঠে, যেখানে দশাননের উদাহরণ দিয়েছিলাম। কিন্তু দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়াটা কি না, প্রত্যেকটা পদের অর্থ প্রাধান্য পাবে। সমস্যমান পদগুলি ও এবং আর প্রভৃতি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়, এবং এটা এবং হবে, তাহলে দ্বন্দ্ব সমাসে এইটা মাথায় রাখতে হবে, সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়। এবারে উদাহরণে আমরা চলে আসব। যেমন ধরো বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের সংযোগ কিভাবে হচ্ছে, একটু খুঁটিয়ে বলছি এটা, হ্যাঁ, সমাসটা নির্ণয় করার সুবিধার হবে তোমাদের ক্ষেত্রে। দিন ও রাত, দিনও বিশেষ্য পদ, রাতও বিশেষ, সম্ভবত কুশল এসছে, 1 মিনিট।
দিন ও রাত বিশেষ্য আর বিশেষ্য পদের যোগ হয়েছে এবং দিন রাত দুটো অর্থই প্রাধান্য পাচ্ছে, দিনের অর্থও প্রাধান্য পাচ্ছে, রাতের অর্থ প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ 24 ঘন্টার বিষয়টা এখানে প্রাধান্য পেয়ে যাচ্ছে, সেই জন্য দিন ও রাত দুটোর অর্থই প্রাধান্য পাচ্ছে। বিশেষণ কি হবে? লাল ও নীল, দুটো অর্থই প্রাধান্য পাচ্ছে, লাল নীল। সর্বনাম কি হচ্ছে? তুমি আর আমি, তুমি আমি। ক্রিয়া ও ক্রিয়ার কি হচ্ছে? দেখো ও শোনো, দেখো শোনো। সোজা, মানে দ্বন্দ্বটা খুবই সোজা। স্ত্রীলিঙ্গ ও পুংলিঙ্গের মধ্যে সংযোগ হচ্ছে কিভাবে? ভাই ও বোন, ভাই বোন। দুটি সমার্থক শব্দ কিরকম? জন্তু ও জানোয়ার। দেখো, জন্তু যে অর্থে আমরা ব্যবহার করি, জানোয়ারও সেই অর্থে ব্যবহার করি, তাই এখানে বলা হচ্ছে দুটি সমার্থক শব্দ, মানে সম অর্থ আছে যাহার। সমার্থক মানে কি? যার সমান, মানে একই অর্থ আছে। প্রায় সমার্থক শব্দ খাল ও বিল, হাট ও বাজার, হাট বাজার, এরকম হতে পারে। আচ্ছা, বিপরীত শব্দ কিরকম? কম ও বেশি, কমটা উল্টোটা হচ্ছে বিপরীত, মানে বিপরীতটা হচ্ছে বেশি, কম বেশি। অ্যাক্সেস দ্বন্দ্ব কি? এটা একটু মাথায় রেখে দিতে হবে আমাদের, যে সমস্যমান পদগুলি যুক্ত হয়ে একটি মাত্র পদ গঠন করবে এবং সেটা বহুবচনাত্মক পদ হবে। তুমি, আমি ও সে, বা আমি, তুমি ও সে, আমরা। তাহলে দেখো অ্যাক্সেস দ্বন্দ্বের ক্ষেত্রে কি হলো? অ্যাক্সেস বানানটাও ভুল হয়ে গেছে, এটা অ্যাক্সেসটা সম্ভবত মূর্ধন্য স হবে, তাই না তাপস? মানে তালব্য স একার মূর্ধন্য স, তাই না? এটাও ঠিক করে দিই, এটা অ্যাক্সেসটা মূর্ধন্য স হবে। তাহলে অ্যাক্সেস দ্বন্দ্বের ক্ষেত্রে আমরা কি বলবো না, যে একাধিক পদ যুক্ত হবে কিন্তু সেটা একটি মাত্র পদ গঠন করবে এবং সেটা বহুবচনাত্মক হবে, তখনই সেটা হবে অ্যাক্সেস দ্বন্দ্ব। এবারে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেমন ধরো জায়া ও পতি, এটা কি হওয়া উচিত? হওয়া উচিত সমাসবদ্ধ পদটা জায়াপতি, কিন্তু তা না হয়ে কি হচ্ছে? দম্পতি। অহ ও নিশা, হওয়া উচিত কি? অহনিশা হওয়া উচিত, কিন্তু না, হচ্ছে অহর্নিশ। কিছু কিছু তো সব ক্ষেত্রে সব সূত্রেরই ব্যতিক্রম থাকবে, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে এটাও বেশি ব্যতিক্রম, যে জায়া ও পতি দম্পতি হচ্ছে, অহ ও নিশা অহর্নিশ হচ্ছে। দেখো একটু ওদের মধ্যে পরিবর্তন আছে গঠনগত। আচ্ছা, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস হয়ে গেল। হ্যাঁ, আবারও একটা উদাহরণ দেওয়া আছে, অহ ও রাত্রি, অহরাত্র। অহ ও রাত্রি, অহরাত্র, কিন্তু হওয়া উচিত কিন্তু অহরাত্রি, তা হচ্ছে না, কিন্তু পরিবর্তন হচ্ছে। এই স্লাইড কোনো প্রশ্ন এই স্লাইডে? ওকে, এবারে চলে আসি তৎপুরুষ সমাস। এইবারে হচ্ছে একটু দ্বন্দ্ব সমাসটা খুবই সোজা, বুঝেই গেছো তোমরা। এবারে তৎপুরুষে একটু ধীরে ধীরে জটিলতার বাড়বে, মানে এটা হচ্ছে কাঠিন্যের মান, আমরা যেটা পড়ে এসেছিলাম যে কোনো বিষয়ের ক্ষেত্রে, মূল্যায়ন হতে পারে, পাঠ্যক্রম গঠন হতে পারে, যাই হোক না কেন, কাঠিন্যের মান, সেরকম কাঠিন্যের মান এখানে এবারে ধীরে ধীরে আসবে। কিরকম কাঠিন্যের মান আসবে দেখো, তৎপুরুষ সমাসটা আগে একটু জেনে নিই কি না, পূর্বপদের বিভক্তি চিহ্ন বা অনুসর্গ লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়। সমাসের ওই সন্ধি সমাসের পার্থক্য আমরা বলে দিয়েছিলাম, কোনো কোনো ক্ষেত্রে পরপদের অর্থ প্রাধান্য পায়, তৎপুরুষ সমাসে সবসময় পরপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে আমি যখন দশাননের উদাহরণটা বলেছিলাম, চন্দ্রের কিরণের উদাহরণটা বলেছিলাম, যে চন্দ্রের কিরণ, কিরণ মানে আলোটার অর্থই এখানে মূলত চাঁদের আলোটার কথাই বলা হচ্ছে, তাহলে আলোটাই হচ্ছে মূল ফোকাস বিন্দু। তাহলে চন্দ্রের কিরণ, এটা কিন্তু তাহলে তৎপুরুষের চলে এলো, কারণ কি ওখানে কিরণটার উপরেই বেশি গুরুত্ব পাচ্ছে, অর্থাৎ আলোটারই অর্থ প্রাধান্য দেওয়ার জন্যই চাঁদের আলোর কথা বলা হচ্ছে। আলোটা কেমন? না চাঁদের আলো। আলোটা কি? না চাঁদের আলো। আলোর অর্থটা প্রাধান্য পাচ্ছে, তাহলে পরের অর্থটা প্রাধান্য পাচ্ছে, তাহলে সেটা কি তৎপুরুষ সমাস হবে? চন্দ্রের কিরণ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে সব সময় এখানে কি করতে হবে, কারকের যে বিষয়গুলো আমরা পড়ে এসেছিলাম সেটা মাথায় কাজ করাতে হবে। চন্দ্রের কিরণ, রবায়ের বিভক্তি যুক্ত থাকলে কি বলেছিলাম? সম্বন্ধ কারক, তাহলে এটা সম্বন্ধ তৎপুরুষ সমাস। চন্দ্রের কিরণ, চন্দ্র কিরণ, এটা সম্বন্ধ তৎপুরুষ, কারণ কি পূর্বপদে রবায়ের বিভক্তি যুক্ত আছে। কারকের ক্ষেত্রে আমরা সেটাই বলেছিলাম, মামার বাড়ি, মামা বাড়ি, তাহলে কি সম্বন্ধ কারক, সেটা ছিল। এইভাবে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে প্রত্যেকটা কারকের বিষয় আমাদেরকে মাথায় কাজ করাতে হবে। আচ্ছা,
আরেকটা কি আছে মনে রাখার বিষয় না, ব্যাসবাক্য গঠনের সময় পূর্বপদের অর্থ অনুসারে কর্ম, করণ, অপাদান, অধিকরণ প্রভৃতি কারকের বিভক্তি চিহ্ন বা অনুসর্গ যোগ করতে হয়, অর্থাৎ কারকের কথাটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এবারে দেখো কর্ম তৎপুরুষে চলে আসি, কারকের সঙ্গে জুড়ছে। এবার দেখো পূর্বপদের কর্মকারকের বিভক্তি কে লোপ পাবে, কে বিভক্তিটা লোপ পায়। ঘরকে মোছা, ঘর মোছা, তাহলে এখানে কিন্তু মোছাটাই মূলত প্রাধান্য পাচ্ছে, যে কোনো কিছু মোছার কথা বলা হচ্ছে, মোছাটাই মূল ফোকাস বিন্দু। এবারে কি মোছা হচ্ছে না, ঘরকে মোছা, কর্মকারকে কে বিভক্তি হয়, তাহলে ঘরকে মোছা, কাকে মোছা, ঘরকে মোছা, কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই, জেনারেলি কর্ম পাই। এইভাবে বিষয়গুলো মাথায় রাখো, সূত্র মুখস্থ রাখার দরকার নেই, কাকে দিয়ে প্রশ্ন করলে জেনারেলি আমরা কর্ম পাই। তাহলে কাকে মোছা না ঘরকে মোছা, বা কি দিয়ে প্রশ্ন করলে আমরা কর্ম পাই, কি মোছা, ঘরকে মোছা, কে বিভক্তি চিহ্ন লুপ পেয়ে যাচ্ছে, মানে কি হলো, এখানে কর্ম তৎপুরুষ হয়ে গেল, কর্মকারকের সঙ্গে রিলেটেড। করণ তৎপুরুষ, করণ তৎপুরুষ, করণ কারকে কি বলেছিলাম, দ্বারা দেয়া হবে, ছুরি দিয়ে কাটা, ঠিক, কি বলে, দড়ি দিয়ে বোনা, সুতো দিয়ে সেলাই, মানে কি দ্বারা দিয়ে কর্তৃক হলে করণ হয়। তাহলে এখানেও সেরকম তৎপুরুষ সমাসের ক্ষেত্রে দেখো পূর্বপদের করণ কারকের এ তে বিভক্তি কিংবা দ্বারা দিয়া অনুসর্গ লোপ পাবে। কিরকম, যন্ত্র দ্বারা চালিত, যন্ত্র চালিত, তাহলে এখানে দ্বারাটা কি হয়ে গেল, যেহেতু দ্বারা আছে এটা করণ কারকের, এটা একটা অনুসর্গ ছিল, যন্ত্র দ্বারা চালিত, যন্ত্র চালিত, তাহলে চালনার বিষয়টা এখানে ফোকাস পাচ্ছে, মানে পরপদের অর্থ না প্রাধান্য পাচ্ছে। আচ্ছা, নেক্সট কি, সম্প্রদান তৎপুরুষ, সম্প্রদান কারকের কথা মনে করো, কোনো কিছু দান করা বোঝাবে নিঃশর্তে এবং নিঃস্বার্থে। পূর্বপদের সম্প্রদান কারকের কে বিভক্তি লোপ পাবে, কিরকম দেখো, দেবতাকে নিবেদিত, দেবতা নিবেদিত, কারকের সঙ্গে মিলিয়ে দেখো, দেবতাকে যখন আমরা নিবেদন করি কি তার মধ্যে কোনো স্বার্থ লুকিয়ে থাকে, বিনা স্বার্থে আমরা দান করি, 10 টাকা দিয়ে দিলাম প্রণামীতে, সেখানে কোনো স্বার্থ নেই। তুমি মুদি দোকানে গিয়ে যখন 10 টাকা দেবে, তোমার কোনো কিছু নেওয়ার বিষয় থাকবে, সেখানে তোমার স্বার্থ আছে। তাহলে দেখো দেবতাকে নিবেদিত মানে কি, সেখানে কোনো স্বার্থ থাকবে না, ওটা তাহলে সম্প্রদান চলে আসবে। কিন্তু আমরা কিন্তু এখানে ভুল করব না যে কাকে নিবেদিত বলে কর্মতে চলে যাব, না, কর্মতে আমরা যাব না। ঘরকে মোছা সেটা নিশ্চয়ই বিনা স্বার্থে কাউকে কিছু দান করা বোঝাচ্ছে না, কিন্তু দেবতাকে নিবেদিত সেখানে কিন্তু বিনা স্বার্থে দান করাই বোঝাচ্ছে। এই জন্য সম্প্রদান তৎপুরুষ এবং কর্ম তৎপুরুষের মধ্যে আমরা বিষয়টাকে গোলাবো না, সম্প্রদান দান করা বোঝাবে। ঠিক, নেক্সট দেখো অপাদান তৎপুরুষ, অপাদান কারকের কথা মনে পড়ো, থেকে হইতে চেয়ে বোঝালে হবে, থেকে হইতে চেয়ে বোঝালে হবে, সেই রকম। এবারে দেখো কি বলেছে না, সেই অপাদান কারকের, এটা অপাদান, দেখেছো কেমন ভুল হয়, অপাদান কারকের এতে বিভক্তি বা হইতে থেকেছে প্রভৃতি অনুসর্গ লোপ পায়। বিদেশ থেকে আগত, বিদেশে আগত, কি বললাম, বিদেশ থেকে আগত, বিদেশে আগত, তাহলে সে যে বিদেশ থেকে এসছে তার যে আসার ব্যাপারটা এখানে গুরুত্ব পাচ্ছে, তাই তাকে বলা হচ্ছে বিদেশ আগত, মানে কি কোথা থেকে এসছে, আসার বিষয়টাই এখানে গুরুত্ব পেয়েছে, বিদেশ থেকে এসছে তাই তাকে বলা হচ্ছে বিদেশ আগত। এখানে তাহলে পরপদের অর্থ প্রাধান্য পেল, এবং থেকে হইতে চেয়ে হলে কি হয় না অপাদান কারক হয়, তাহলে এখানে অপাদান তৎপুরুষ হয়ে যাবে। ঠিক, অধিকরণ তৎপুরুষ কি, কোথায়, কখন, কোন বিষয়, এই বিষয়গুলো বোঝালে, সেখানে কি হয় এতে এই ধরনের বিভক্তিগুলো লোপ পায়। দেখো সাহিত্যে প্রীতি, সাহিত্য প্রীতি, সাহিত্য প্রীতি মানে কি, সাহিত্যের প্রতি যে তার টান, টান বা প্রীতিটাই এখানে বেশি গুরুত্ব পাচ্ছে, তাহলে প্রীতি বা টানটা যে গুরুত্ব পাচ্ছে মানে কি হলো, পরপদের অর্থ প্রাধান্য পেল। আর কারকের সঙ্গে মিলিয়ে দেখো সাহিত্যে প্রীতি মানে কি, সাহিত্য যে বিষয়টা সেখানে তাতে প্রীতি সে। হ্যাঁ, ধরো যদি কেউ বলা হয় বিজ্ঞান পাগল, মানে বিজ্ঞানে পাগল, মানে বিজ্ঞান ওই বিষয়টার উপরে সে পাগল, তাহলে কোনো একটা বিষয় সাবজেক্ট, ঠিক আছে, এখানে সাবজেক্ট, সাহিত্যে প্রীতি আছে মানে ওই জোনটাতে তার প্রীতি আছে, ওই বিষয়টাতে তার প্রীতি আছে। এখানে কি হচ্ছে, বিষয় মানেই অধিকরণ বলে দিয়েছি, অধিকরণ কারক হয়, তাহলে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে সাহিত্যে প্রীতি মানে যেহেতু এটা বিষয়ের প্রসঙ্গ তাই এটা অধিকরণ তৎপুরুষ, এবং প্রীতি এখানে টান বা প্রীতি এটার হচ্ছে মূল ভাবটা প্রকাশ পাচ্ছে, যেটা পরপদ।
তো তোমাদের একটু প্রথমটা মানে একটু মাথা একটু খাটিয়ে বুঝতে হবে বিষয়টা। যদি মনে হয় যে এটা একটু বলে দিলে স্যার ভালো হয়, আরেকবার বলুন, আমি বলবো, আমার তাতে অসুবিধে নেই। আগে পড়তে হবে স্যার আমাদেরকে, তারপরে হ্যাঁ, একটু পড়তে হবে আগে। পড়ে দিয়ে পরের দিন বরঞ্চ বলা যাবে যে আপনাকে এই ব্যাপারটা আবার বলে দিলে ভালো হয়। পরের দিন আর সেরকম কারো কাছে কোনো প্রশ্ন এতদিনে পেলামও না। এত মাস পড়ানো হচ্ছে, আজকে ধরো মে, জুন, জুলাই, আগস্ট, মানে 3.5 মাস পড়ানো হয়ে গেল। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আমি পাইনি যে স্যার ওই দিন এটা হয়েছিল, এটা আমি বুঝতে পারিনি। তবে স্যার আপনি যেভাবে পড়াচ্ছেন একটু 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 করে সেই প্রশ্ন তো থাকছেই নি দ্বিতীয় দিনের জন্য। আর তারপরে আপনার প্রথম দিনেই এত কোশ্চেন হয়ে যাচ্ছিল আগেটাই, সেদিনেই তো যার যার সমস্যার সমাধান হয়ে যাচ্ছিল। সেটা ঠিক আছে, কিন্তু তবুও একটু আধটু প্রশ্ন এলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। মানে তোমাদের মাথায় প্রশ্ন জাগলে তোমাদেরই আরো বিষয়টা ক্লিয়ার হবে, আর কিচ্ছু না। আর প্রশ্ন না জাগলে কি হবে, ভাষা 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 ধারণা তৈরি হয়ে যাবে, গভীর ধারণা তৈরি হবে না। আচ্ছা হোক, এবারে অধিকরণ সমাসে আমরা অধিকরণ তৎপুরুষে কি বললাম না, পূর্বপদের অধিকরণ কারকের এতে বিভক্তি লোপ পাবে এবং তার সঙ্গে সঙ্গে যে ক্রাইটেরিয়া কি না, পরপদের অর্থ প্রাধান্য পাবে। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম দেখো, পূর্বে শ্রুত, পূর্বে শ্রুত মানে আগের শোনা বিষয়, আগে শোনা, তাহলে এখানে শোনাটাই হচ্ছে মূল টার্ম। কিন্তু এখানে কি হচ্ছে, স্থানটা পরিবর্তন হয়ে যাচ্ছে। মানে পূর্ব টার্মটা, মানে এতক্ষণ আমরা তৎপুরুষে কি দেখে এলাম, যে পরপদের অর্থটা প্রাধান্য পাচ্ছে এবং পরপদটা পরপদ রূপেই থেকে যাচ্ছে। কিন্তু পূর্বে শ্রুত এই উদাহরণটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শোনার বিষয়টাই গুরুত্ব পাচ্ছে, অর্থাৎ পরপদের অর্থটাই প্রাধান্য পাচ্ছে। পরপদ পূর্বপদ সবসময় আমরা ব্যাস বাক্যেই দেখব, পরপদ পূর্বপদ সর্বদা আমরা ব্যাস বাক্যেই দেখবো, সমাসবদ্ধ পদে কিন্তু দেখবো না। কিন্তু যখনই পূর্বপদ আর পরপদ যুক্ত হয়ে একটা এখানে সমাসবদ্ধ পদ তৈরি করছে, তখন কি হচ্ছে না, পদের স্থানান্তর ঘটে যাচ্ছে, পূর্বপদটা পরপদে চলে যাচ্ছে, পরপদটা পূর্বপদে চলে আসছে। এটাই হচ্ছে এই উদাহরণের ব্যতিক্রম। আর কি ব্যতিক্রম আছে না, অনেকের মধ্যে কোনো একজনের উৎকর্ষ বা অপকর্ষ বুঝাবে, অনেকের মধ্যে একজনের উৎকর্ষ মানে কি, তার একটা আলাদা রকম সম্মান বোঝাবে, আর বা অপকর্ষ মানে তার একটা অসম্মানজনিত কিছু বিষয় বোঝাবে, তখনও অধিকরণ তৎপুরুষ হয়। যেমন কবিদের মধ্যে সম্রাট যিনি, তাকে বলা হয় কবি সম্রাট। নরের মধ্যে অধম, প্রথমেরটা উৎকর্ষ বোঝালো, সম্রাট মানে উৎকর্ষ, আর অধম মানে অপকর্ষ বোঝালো, মানে অসম্মান জনিত বিষয় বোঝালো। নরের মধ্যে অধম, নরাধম। এইটা হচ্ছে অধিকরণ তৎপুরুষের ব্যতিক্রম। এবারে চলে আসি ব্যাপ্তি তৎপুরুষে। ব্যাপ্তি তৎপুরুষে কি বলছে, কোনো কিছু বিস্তৃত বা ব্যাপিয়া এই ধরনের বিষয় বোঝাবে। হ্যাঁ, কোনো কিছুর ব্যাপ্তি বা ব্যাপিয়া বোঝাবে। কিরকম উদাহরণ দিলে বুঝতে পারবে, চিরকাল ব্যাপিয়া শত্রু, চিরকাল ব্যাপিয়া শত্রু, চিরশত্রু, তাহলে এখানে শত্রুতার বিষয়টাই গুরুত্ব পাচ্ছে। তাহলে শত্রুতার বিষয়টা গুরুত্ব পাচ্ছে মানে কি, পরপদের অর্থ প্রাধান্য পেল। আর চিরকাল ব্যাপিয়া শত্রু মানে এই যে ব্যাপিয়া মানে অনেক সময়ের একটা যে বিষয় বোঝাচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় ব্যাপ্তি বা ব্যাপিয়া। তাই চিরশত্রু, চির মানে কি, চির মানে প্রথম থেকে হয়ে আসছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হয়তো হবে, তার মানে কি একটা বিষয় ব্যাপিয়া বোঝাচ্ছে। তাহলে চিরকাল ব্যাপিয়া শত্রু মানে চিরশত্রু। বিশ্বব্যাপিয়া যুদ্ধ, বিশ্বযুদ্ধ, সারা বিশ্ব জুড়েই তো যুদ্ধটা হয়েছিল, তাহলে ব্যাপ্তি বোঝাচ্ছে এখানে, সারা বিশ্ব জুড়ে যুদ্ধ হচ্ছে, তাই বিশ্বযুদ্ধ, যুদ্ধটাই এখানে ফোকাস পাচ্ছে। বিশ্বযুদ্ধ মানে কি, এখানে যুদ্ধের বিষয়টাই আমাদের আলোচ্য, মেন, ওটাই হচ্ছে মেন ফোকাস পয়েন্ট, তাই বিশ্বযুদ্ধ এখানে। তাহলে পরপদের অর্থ সেই যুদ্ধটাই প্রাধান্য পেল। এবং ব্যাপিয়া আছে মানে ব্যাপ্তি তৎপুরুষ হলো। নিমিত্ত তৎপুরুষ, নিমিত্ত কারক আমরা কি পড়ে জেনেছিলাম না, কারোর জন্য কিছু হবে, জন্য নিমিত্ত, কারোর জন্য কিছু হবে বা কারো নিমিত্ত কিছু হবে। সেটা কি না, কোনো কিছুর নিমিত্ত, জন্য, উদ্দেশ্য বোঝাবে এবং নিমিত্তবাচক অংশগুলি লোপ পাবে। তীর্থের উদ্দেশ্যে যাত্রা, তাহলে দেখো উদ্দেশ্য বোঝালো, কার উদ্দেশ্যে যাত্রা না, তীর্থের উদ্দেশ্যে যাত্রা। যখনই আমরা সেটাকে সমাসবদ্ধ পদ করে দিলাম, যখনই আমরা বললাম তীর্থযাত্রা, তাহলে এখানে তীর্থযাত্রা মানে এখানে যাত্রার বিষয়টাই হচ্ছে গুরুত্ব পাচ্ছে, যাত্রার বিষয়টাই এখানে গুরুত্ব পাচ্ছে, আমরা কোথাও যাচ্ছি, সেটা তীর্থগমনে করছি আর কি। আর এখানে নিমিত্তবাচক অংশ কোনটা, উদ্দেশ্যে, এটা একটা অনুসর্গ, সেটা লোপ পেয়ে গেল, দিয়ে কি হলো, তীর্থযাত্রা হয়ে গেল। এবং যাত্রাটাই যেহেতু মূল ফোকাস বিন্দু, পরপদের অর্থ প্রাধান্য পেল।
তপের জন্য বন, মানে তপ মানে কি, মানে ধ্যান, যে বনটা, তাহলে তপবন মানে কি, বনের অর্থটাই প্রাধান্য পেল, বনের অর্থটাই প্রাধান্য পেল, যে তপবন একটা বন যেখানে কি হয়, ধ্যান করা হয়, তাহলে ধ্যানের জন্য সেই বনটা। এখানে কি হলো, সেই জন্য, জন্য মানে নিমিত্তবাচক যে অংশ জন্য, সেটা লোপ পেয়ে গেল, দিয়ে হয়ে গেল তপবন। আর বনটা যেহেতু ফোকাস পয়েন্ট, সেখানে পরপদের অর্থ প্রাধান্য পেল, তাই এটা হলো নিমিত্ত তৎপুরুষ। সম্বন্ধ তৎপুরুষ, চন্দ্রের কিরণ যেটা আমরা বলেছিলাম, ওটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষের উদাহরণ। কারণ কি, সেখানে পূর্বপদের সম্বন্ধের যে বিভক্তি র এ, এটা লোপ পায়। দেশের নেতা, এর এর বিভক্তি লোপ পেয়ে গেছে, দেশ নেতা। দেশ নেতা মানে কি, নেতা, নেতা বিষয়টার উপরই মূল ফোকাস পড়ছে, যে দেশ নেতা মানে নেতা বিষয়টার উপর ফোকাস পড়ছে, নেতা বিষয়ের উপর ফোকাস পড়ছে মানে কি, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, আর দেশের সঙ্গে এর বিভক্তি যুক্ত আছে, সেটা লোপ পেয়ে যাচ্ছে। সম্বন্ধ কারকের ক্ষেত্রেও তাই, মামার বাড়ি, মামা বাড়ি পড়ে এসেছিলাম, রবা এর বিভক্তি লোপ পাবে, এর ক্ষেত্রেও তাই। ব্রাহ্মণদের পাড়া, ব্রাহ্মণ পাড়া, একই উদাহরণ। উপপদ তৎপুরুষ কি, অর্থ অনুযায়ী এটা কিন্তু বিশ্লেষণ করতে হবে, এটা মাথায় রাখবে, অর্থ অনুযায়ী এটা বিশ্লেষণ করতে হবে। যেমন ধরো, যে বা যিনি, আমরা যে ব্যাস বাক্যটা তৈরি করব, সেখানে যে বা যিনি এটা হচ্ছে শেষে থাকবে। উদাহরণ করে এবারে দেখো, হিত করে যে, হিতকর, হিতকর মানে কি, হিতকর মানে সে সবার ভালো করে, এই ভালো করা বিষয়টার উপর জোর পড়ছে, মানে এখানে করা যে বিষয়, মানে যে ফোকাস পয়েন্টটা হচ্ছে এখানে করা, এখানে তাহলে পরপদের অর্থ প্রাধান্য করবো। কিন্তু ওই যে বলা হচ্ছে ব্যাস বাক্যের শেষে যে বা যিনি এটা থাকবে, তাকেই বলা হয় হিতকর, হিতকর বলছি, উপপদ তৎপুরুষ। যেমন ধরো বলা হচ্ছে, আর আর কি এখানে উদাহরণ দিচ্ছি, হ্যাঁ, গো পালন করেন যিনি, গোপ, গোপ মানে কি, গোপ মানে কি, যেহেতু সে গরু পালন করে তাই তাকে গোপ বলা হয়, গো পালন করেন যিনি, তাহলে পালন করার বিষয়টাই এখানে মূল জিনিস, তার উপর ভিত্তি করেই তার গোপ মানে জাতিটা স্থির করা হচ্ছে, ঠিক পালন করার উপরটাই মেন হচ্ছে ফোকাস পয়েন্ট। তাহলে এখানে পরপদের অর্থ প্রাধান্য পেল, গো পালন, পালনের অর্থটাই প্রাধান্য পাচ্ছে। এবারে করে যিনি, গো পালন করেন যিনি হবে, এটা করেন লিখতে হবে, এটা হ্যাঁ, করেন যিনি, তাহলে এখানে কি হলো না, এই যিনি টার্মটা আমরা ব্যাস বাক্যের শেষে পেলাম, তাই এটা উপপদ তৎপুরুষ। নং তৎপুরুষ মানে না বোঝাবে, নং তৎপুরুষ মানে না বোঝাবে, কিরকম, হ্যাঁ, না নয় অর্থে ব্যবহৃত, নাবাচক পদটি সাধারণত শেষে থাকবে, কোনো কোনো সময় হয়তো সামনে থাকে, কিন্তু সাধারণত নবাচক পদটি শেষে থাকবে। যেমন কি আদর নয়, অনাদর। এখানেও কিন্তু দেখো, যখনই ব্যাস বাক্যটা সমাসবদ্ধ পদ হয়ে গেল, সেখানে কিন্তু আদর পদটা শেষে চলে গেল, নাবাচক পদটা উপসর্গ হিসেবে সামনে চলে এলো, অনা, ঠিক, অনাদর মানে কি, আদর নয়, এই জিনিসটাই তো হচ্ছে মেন, ঠিক, আদর নয়। এখানে তাহলে নাবাচক কোনো একটা অর্থ থাকবেই থাকবে, সেটা অবশ্যই নং তৎপুরুষ হবে। এবং আদর নয় মানে সেখানে আদরের কোনো বিষয় নেই, এই জিনিসটা নয় বিষয়টার উপরেই ফোকাস করেছে, তাই অনাদর। তাহলে এখানে পরপদেরই অর্থ প্রাধান্য পেল নয়টার উপরে। বলা নয়, না বলা, একই ব্যাপার। এটাই বুঝতে কোনো অসুবিধা এই স্লাইডে? না স্যার। আচ্ছা, কর্মধারয় বলা হচ্ছে যে সমাসে পূর্বপদ পরপদের বিশেষণ রূপে অবস্থান করে এবং পরপদের অর্থ প্রাধান্য পায়। তৎপুরুষ সমাসে আমরা জানলাম পরপদের অর্থ প্রাধান্য পায়, দ্বন্দ্ব সমাসে আমরা জেনেছি দুটো পদের অর্থই প্রাধান্য পায়, কর্মধারয় সমাসেও পরপদের অর্থ প্রাধান্য পায়, কিন্তু এখানে একটা ক্রাইটেরিয়া এক্সট্রা কি যোগ হচ্ছে না, পূর্বপদটা পরপদের বিশেষণ হয়, এটা মাথায় রাখতে হবে, ঠিক। এবারে আমরা শ্রেণী বিভাগে চলে যাই। সাধারণ কর্মধারয় মানে আমাদের মাথায় রাখতে হবে যে দুটো পদ হবে ব্যাস বাক্যে, যেখানে পূর্বপদ থাকবে একটা, পরপদ থাকবে একটা, পূর্বপদটা সবসময় বিশেষণ হবে, আর পূর্বপদটা সবসময় বিশেষণ হবে কার না, পরপদের, এবং পরপদের অর্থটাই প্রাধান্য পাবে। আচ্ছা, সাধারণত কি বলা হচ্ছে, ব্যাস বাক্যের মাঝে যে থাকে, ব্যাস বাক্যের মাঝে কি থাকে, যে থাকে। এই যে এইগুলো না, যে, এ, তে, কে, বিভক্তি, এগুলো যে আমরা বলি না, এগুলোকে কোটেশনে রাখতে হয়, কোটেশনে আমি তাড়াহুড়োর জন্য রাখিনি, বুঝলে তো। আচ্ছা, সাধারণ কর্মধারয় কি বলা হচ্ছে, মহান যে ঋষি,
তাহলে ঋষির দোষ গুণ কি বোঝানো হচ্ছে? যে তিনি মহান। তাহলে মহান শব্দটা আমরা জানি বিশেষণ হয়ে গেল এখানে। এবারে মাঝখানে যে শব্দটা থাকলো, আর ঋষি হচ্ছে বিশেষ্য পদ, তাহলে মহর্ষি। তাহলে ঋষিটাই এখানে মেন, এবারে তার দোষ গুণ দিয়ে মহর্ষি বলা হচ্ছে, ঋষিটাই এখানে ফোকাস পয়েন্ট। পরপদের অর্থ প্রাধান্য পেল, তাই হচ্ছে মহর্ষি। নীল যে কমল, নীলকমল, নীলকমল যখন আমরা বলি পদ্মটাকেই বোঝাই, লাল কমল নীল কমল মানে পদ্ম ফুলটাকেই বোঝাই, কিন্তু ব্যাসবাক্যে কি হচ্ছে সেটা নীল যে কমল। নীল মানে কি? একটা রং, তার দোষ গুণ বোঝালো কমল, তাই এটা হচ্ছে সাধারণ কর্মধারয়। মধ্যপদলোপী কর্মধারয় মানে কি? নামেই বুঝতে পারছো, মাঝখানের পদটা লোপ পেয়ে যাবে, ব্যাসবাক্যে মাঝের পদটি লোপ পাবে। পদার্থ বিষয়ক বিদ্যা, পদার্থবিদ্যা, পদার্থবিদ্যা, এখানে পদার্থবিদ্যা মানে বিদ্যা মানে এখানে কিন্তু বিজ্ঞান, ঠিক আছে? এখানে বিদ্যা মানে কিন্তু স্টাডি না, স্টাডির বিষয়টাকে বলা হচ্ছে না, এখানে বিজ্ঞানের কথা বলা হচ্ছে। বিদ্যা মানে এখানে বিজ্ঞান। তাহলে এক ধরনের বিজ্ঞান বিষয়ক কি বলবো, বিজ্ঞান বিষয়ক একটা শাখাকেই বোঝানো হচ্ছে। তাহলে বিজ্ঞান বিষয়ক শাখাটাই এখানে হচ্ছে মূল ফোকাস পয়েন্ট, অর্থাৎ বিদ্যাটাই এখানে হচ্ছে মূল ফোকাস পয়েন্ট। তাহলে পরপদের অর্থ প্রাধান্য পেল, তাই মধ্যপদলোপী কর্মধারায়। দেখো, মধ্যাহ্নে আয়োজিত ভোজন, মধ্যাহ্ন ভোজন মানে ভোজনের বিষয়টাই ওখানে প্রধান। কি ভোজন, কখন ভোজন করছি, ভোজনের বিষয়টাই প্রধান। পরপদের অর্থ প্রাধান্য গেল, আয়োজিত টার্মটা লোপ পেয়ে গেল, মধ্যাহ্ন ভোজন হয়ে গেল মধ্যপদলোপী কর্মধারায়। এবারে চলে আসছে উপমান, উপমিত আর রূপক কর্মধারা। এই তিনটে একসঙ্গে আমরা একটু বুঝে নেব। উপমান মানে কি? যার সাথে তুলনা করা হয়। উপমেয় মানে কি? যাকে তুলনা করা হয়। আর সাধারণ ধর্ম মানে কি? না, যে গুণটি তুলনার বিষয় হয়। তার সঙ্গে সঙ্গে আর একটা বিষয়, সাদৃশ্যবাচক শব্দ, তুলনাটা বোঝানোর জন্য যে শব্দ ব্যবহার করা হয়, যেমন ন্যায়, মত, সম প্রভৃতি। আচ্ছা, উপমান কর্মধারায় তার মানে কি বললাম? যার সাথে তুলনা করা হয়। তাহলে যার সাথে তুলনা করা হয় তার অর্থ যদি প্রাধান্য পায়, তখন সেটা হবে উপমান কর্মধারয়। সেখানে কি হবে না, ব্যাসবাক্যে উপমান পদটি প্রথমে থাকে, তারপরে সাদৃশ্যবাচক শব্দ থাকবে এবং শেষে সাধারণ ধর্ম থাকবে। ভালো করে বুঝে নাও, যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। কারো মুখকে চাঁদের সাথে তুলনা করছি, তাহলে চাঁদ উপমান। যাকে তুলনা করা হচ্ছে, যার মুখটাকে, সে হচ্ছে উপমেয়। চাঁদের মতো মুখ, মতো টার্মটা কি হলো? চাঁদের মতো সুন্দর মুখ, সুন্দরটা হলো সাধারণ ধর্ম, আর সাদৃশ্যবাচক শব্দ কি হলো? মতো। চাঁদের মতো সুন্দর মুখ, এই বাক্যটাই ধরো বা নোট ডাউন করে রেখে দাও। চাঁদের মতো সুন্দর রূপ, কার সাথে তুলনা করা হলো? চাঁদের সাথে। মুখটাকে তুলনা করা হলো, সুন্দরটা হচ্ছে সাধারণ ধর্ম, সাদৃশ্যবাচক শব্দ হচ্ছে মত, মতো। তাহলে উপমান কর্মধারয়ে কি আসছে না, ব্যাস বাক্যে উপমান পদটি প্রথমে থাকবে, তারপরে সাদৃশ্যবাচক শব্দ থাকবে এবং শেষে সাধারণ ধর্ম থাকবে। এটা প্লাস প্লাস দিয়ে উল্লেখ করে দিতে পারো, কিন্তু উপমেয়ের কোনো উল্লেখ থাকবে না, কারণ উপমান কর্মধারায় তো উপমেয় কেন আসবে? আসবে না। বরফের ন্যায় সাদা, এটা ভুল লেখা আছে, বরফের ন্যায় আচ্ছা, যার সাথে তুলনা করা হয়, তাহলে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? বরফের সঙ্গে, তাহলে এটা হলো উপমান। ন্যায় মানে কি? সাদৃশ্যবাচক শব্দ। আর সাদা মানে কি? সাধারণ ধর্ম। বরফের তো রংটাই, তার সাধারণ ধর্মটাই তো সাদা, কিন্তু তাও বলছি বরফের ন্যায় সাদা, কোনো কিছু একটা বোঝানোর জন্য বরফ সাদা। তাহলে সাদা রংটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে এখানে কি হলো? পরপদের অর্থ প্রাধান্য পেল, সাদৃশ্যবাচক শব্দটা লোপ পেয়ে গেল, আর যার সাথে তুলনা করো, বরফের সাথে তুলনা করা হয়েছে সাদাটাকে, কোনো কিছু একটা বিষয়বস্তু ধরো বরফের সাথে তুলনা করা হয়েছে, তাহলে যার সাথে তুলনা করা হয়েছে সে কি হলো? উপমান। তাহলে এটা হলো উপমান কর্মধারা। একইভাবে আলতার মতো রাঙা, এখানে রাঙা মানে এখানে লাল অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক? নীল রঙেও রাঙা হয়, হলুদ রঙেও রাঙা হয়, সবুজ রঙেও রাঙা হয়, কিন্তু এখানে অর্থ হচ্ছে লাল রঙের রাঙা। তাহলে আলতা রাঙা মানে কি? সেই লালের যে প্রকৃতিটা সেটাই বোঝানো হচ্ছে। তাহলে এখানে রাঙাটা, লাল রাঙার যে বিষয়টা বলতে চাইছি বা বলতে চাওয়া হয়েছে এই বাক্যাংশের মাধ্যমে, সেটা তাহলে গুরুত্ব পেল। তাহলে মানে কি? পরপদের অর্থ প্রাধান্য পেল। আর আলতার সাথে তুলনা করা হয়েছে, যার সাথে তুলনা করা হয়েছে মানে কি? আলতার সাথে তুলনা করা হয়েছে, তার মানে আলতা উপমান, তাহলে উপমান কর্মধারয় হলো এটা।
আর মতটা তো লোপ পেয়ে গেছে। উপমিতটা কি? যাকে তুলনা করা হয়। উপমেয় পদটা প্রথমে থাকবে, সেখানে কি ছিল? উপমান পদ প্রথমে থাকবে, আর তারপরে থাকবে হচ্ছে সাদৃশ্যবাচক, সরি হ্যাঁ সাদৃশ্যবাচক শব্দ, তারপরে হচ্ছে সাধারণ ধর্ম। উপমেতর ক্ষেত্রে একটু আলাদা, কি না প্রথমে উপমেয় থাকবে, তারপরে কিন্তু উপমান থাকবে। উপমান কর্মধারয়ে কিন্তু উপমেয় থাকবে না, কিন্তু উপমিত কর্মধারয়তে উপমেয় থাকবে প্রথমে, তারপরে উপমানও থাকবে, এবং শেষে সাদৃশ্যবাচক শব্দ থাকবে। কিরকম? চাঁদের মতো মুখ কার সাথে তুলনা করা হয়েছে? না, এই উদাহরণটা হবে না। মুখ চন্দ্রের ন্যায়, দাঁড়াও দেখি কি দেওয়া আছে। পাদপদ্মের ন্যায়, আচ্ছা আচ্ছা পাদপদ্মের ন্যায় দিয়েছি, চন্দ্রপুলির ন্যায় দিয়েছি, আচ্ছা ঠিক আছে। পাদপদ্মের ন্যায়, তুমি লেখো মুখ চন্দ্রের ন্যায়, এটা একটু নোট ডাউন করো, দিলে এটা একটু বুঝতে সুবিধা হবে, সোজা আছে এটা। মুখ চন্দ্রের ন্যায়, মুখচন্দ্র। দেখো কাকে তুলনা করা হয়েছে? মুখটাকে তুলনা করা হয়েছে, তার মানে কি? সেটা আমরা পেলাম উপমেয়। তারপরে কার সাথে তুলনা করা হয়েছে? না চন্দ্রের সাথে তুলনা করা হয়েছে, সেটা কি পেলাম? উপমান। আর ন্যায় মানে সাদৃশ্যবাচক শব্দ। তাহলে উপমিত কর্মধারয়তে কি বলা হচ্ছে? যে উপমেয়টা প্রথমে থাকবে, মুখটা প্রথমে আছে যাকে তুলনা করা হচ্ছে, উপমান হচ্ছে তারপরে থাকবে, কার সাথে তুলনা করা হচ্ছে? চাঁদের সাথে তুলনা করা হচ্ছে, সেটা উপমান, আর ন্যায় হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। তাহলে মুখ চন্দ্রের ন্যায়, মুখচন্দ্র, চন্দ্রটা হচ্ছে সৌন্দর্যের প্রতীক, আর মুখচন্দ্র মানে সেখানে সৌন্দর্যের বিষয়টাই বড় করে বোঝানো হচ্ছে, তাহলে পরপদের অর্থটাই এখানে প্রাধান্য পেল। সেই রকম একইভাবে পাদপদ্মের ন্যায়, পাটা পদ্মের মতো, চন্দ্র পুলির ন্যায়, পুলি মানে কি? পুলি পিঠা যে হয় গোল গোল, সে আমরা একটা সে ঢাকনি ঢাকা করি না, সেই পিঠেটা দেখবে পুরো চাঁদের মতো, চাঁদের যেরকম ছোট ছোট খুব দাগ 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 দাগ, সে পুলিটাতেও সেরকম হয়, ঠিক আছে? চন্দ্র পুলির ন্যায়, চন্দ্রপুলি। তাহলে কাকে তুলনা করা হলো? চাঁদকে, উপমেয়। কার সাথে তুলনা করা হলো? পুলির সাথে, উপমান। ন্যায় হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। নেক্সট, রূপক কর্মধারয়। উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা। দেখো উপমানে কি পেয়েছিলাম? উপমান প্রথমে থাকবে, আর উপমিততে কি পেলাম? উপমেয় প্রথমে থাকবে, পরে উপমান থাকবে। রূপক কর্মধারয় কি বলছে? না উপমেয় আর উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হবে, মানে তাদের মধ্যে কোনো ভেদ নেই, পূর্বপদ হবে উপমেয়, পরপদ হবে উপমান। কথারূপ অমৃত, কথামৃত মানে কথাটা অমৃতের মতো, কথাটা খুবই সুন্দর কথা, তাহলে এখানে কথার যে স্বরূপটা সেটাই গুরুত্ব পাচ্ছে, সেটা কি? অমৃত, অমৃতের গুরুত্বই এখানে প্রাধান্য পাচ্ছে, সেটা তাহলে পরপদের অর্থ প্রাধান্য হলো। এবং কার সাথে তুলনা করা হয়েছে? অমৃতের সাথে, তার মানে সেটা উপমান। কাকে তুলনা করা হয়েছে? কথাকে তুলনা করা হয়েছে, সেটা উপমেয়। আর রূপ হচ্ছে কি? সাদৃশ্যবাচক শব্দ, অভেদ কল্পনা করা হয়েছে এই শব্দটার মাধ্যমে, ওই জন্য কথামৃত, কথারূপ অমৃত। মন রূপ মাঝি, মন আমাদের কি হয়? শুধু যেদিক সেদিক এদিক ওদিক বেয়ে চলে যায়, মাঝি কি করে? মাঝিও নৌকা বাইয়ে এদিক ওদিক নিয়ে চলে যায়, তার মানে কি? দুটোর মধ্যে অভেদ কল্পনা করা হলো। তাহলে মন মাঝি কি? মন আমাদের চারদিকে ভেসে বেড়ায়, বিভিন্ন রকম চিন্তা করে বেড়ায়, মাঝিরও কাজ। তাহলে মাঝির যে কাজটা, যে চারদিকে ভেসে বেড়ানো, বয়ে বেড়ানো, মনটাও আমাদের যেহেতু সেইভাবে এদিক ওদিক ধেয়ে এদিক ওদিক যায়, তাহলে সেটাই গুরুত্ব পাচ্ছে মাঝির যে বিষয়টা, মানে মাঝির যে মূল কাজের বিষয়টা। তাই এখানে কি হলো? পরপদের অর্থ প্রাধান্য পেয়ে গেল। এবারে তারপরে সূত্রে আসি, কার সাথে তুলনা করা হচ্ছে? মাঝির সাথে, মাঝি উপমান। কাকে তুলনা করা হচ্ছে? মনকে তুলনা করা হচ্ছে, মন উপমেয়। দুটোর মধ্যে অভেদ কল্পনা করা হলো, কারণ আমাদের মন যেটা সেটা চিন্তা করে, যেদিক সেদিক চিন্তা ধেয়ে যায়, মাঝিও সেরকম নৌকা নিয়ে চারদিকে ধেয়ে। এই হচ্ছে কর্মধারয় সমাস, ঠিক? তাহলে দ্বন্দ্ব সমাস হলো অনেক, আজকে মানে অনেক জিনিস পড়া হয়ে গেছে। সমাস, ব্যাস বাক্য কাকে বলে, সমাসবদ্ধ পদ বা সমাসসমান পদ কাকে বলে, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য কাকে বলে, সমস্যমান পদ কাকে বলে, বিভাগগুলো পড়া হলো কি কি? দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, অনেকগুলো জিনিস পড়া হয়ে গেছে। একবার করে শুধু পড়ানোর পরে দেখে নাও, দেখে নিলে তোমাদের
জিনিসটা আপাতত মাথায় বোধগম্যতার স্তরে গিয়ে মানে কিছুটা স্টোর হয়ে থেকে যাবে। এটাই হচ্ছে আমার বলার বিষয়। একটু সময় করে দেখে নেবে। আশা করি দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস নিয়ে আশা করি কারো কোনো অসুবিধা হবে না। যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে আবার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আবার আমি ক্লাসটাকে রিপিট করব, ঠিক আছে? কিন্তু অবশ্যই জানিও। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস, অলোক সমাস বা অলোপ সমাস এবং নিত্য সমাস। অর্থাৎ যে সমাসের যে ভাগগুলো বাকি থেকে গেলো সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। কেমন? তো এই সমাস সম্পর্কে অবশ্যই যে ক্লাসটি নিলাম তারপরে একবার হাতের কাছে যে কোনো বাংলা ব্যাকরণের বই থাকলে একটুখানি উদাহরণগুলো দেখে যেভাবে আমি সূত্রগুলো ব্যাখ্যা করে দিয়েছি, কিভাবে নির্ণয় করতে হয় বা কিভাবে নির্ণয় করা যায়, সেগুলো একটু উদাহরণগুলো দেখে নিজেরা অ্যানালাইজ করে জাস্ট একবার চোখ বুলিয়ে নাও। তাতে আশা করি সারা জীবন মাথার মধ্যে ওটা থেকে যাবে। ঠিক আছে, তাহলে পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।